ওয়েভস ক্রাফটিং প্রেজেন্টস গুড ফ্রাইডে সিজন 2 শুরু হচ্ছে আজকের গল্প দীপাঞ্জন মুখার্জির লেখা চিলেকোঠার মৃত্যুছাপ। আজ শুনবেন প্রথম পর্ব থ্রেড কালচার। ঘরটায় একটাই জানলা, সেটা অনন্যা ইতিমধ্যেই খোলার চেষ্টা করে দেখেছে, পারেনি। সময়ের চাপে এঁটে বসে গেছে একদম। এই নিশ্ছিদ্র অন্ধকারে সময়ের হিসেব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সমস্যাটা ঠিক কখন শুরু হয়েছিল মনে করতে পারছে না, তবু ও জানে সমস্যাটা শুরু হয়েছিল কলেজের এই হোস্টেলে আসার পর থেকেই। জয়েন্ট দিয়ে এই কলেজে সুযোগ পাওয়ার পর অনন্যা শুধুই দিন গুনে গেছে। যেদিন প্রথম ঠিক হলো যে ও ইঞ্জিনিয়ারিং পড়তে এই কলেজে আসবে, কেমন যেন মনে হয়েছিল একটা স্বপ্ন পূর্ণ হলো, চলা শুরু হলো আর একটা স্বপ্ন। অনন্যার তখন একবারও মনে হয়নি এই নতুন স্বপ্ন এইভাবে দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। কিন্তু কলেজ হোস্টেলে আসার কিছুক্ষণের মধ্যেই কেমন যেন সব কিছু বদলে গেল। হোস্টেলে এসে তখন সবেমাত্র ঘরে ঢুকে জিনিসপত্র রেখেছে অনন্যা, দরজায় টোকা। আসার সময় ওয়ার্ডেন ম্যামের সঙ্গে দেখা করে ও কথা বলে এসেছিল। উনি কিছু বলতে এসেছেন ভেবে উঠে দরজা খুলতেই ওকে ঠেলে যে মেয়েটি ভিতরে ঢুকে এলো তাকে দেখে প্রথম দর্শনে মোটেই ভালো লাগলো না। আমি রিনি, ওয়েলকাম টু মাই ডেন। অনন্যার মনে হলো দম্ভ ঝরে পড়ছে প্রতিটি শব্দের মধ্যে দিয়ে। রিনির পেছনে যে মেয়ে তিনটে ঢুকলো তাদের দেখিয়ে রিনি বলল, এরা জিনিয়া, পায়েল, অঙ্কিতা। তোমার কিছু প্রয়োজন হলে এদেরকে বলবে, এরা আমায় বলে দেবে। অনন্যার বলতে ইচ্ছা করলো কিছু দরকার পড়লে ওয়ার্ডেন ম্যামকে না বলে তোমাদের কেন বলতে যাব, কিন্তু ও বুঝল এই মেয়েটির মুখের ওপর কোনো কথা বলা ঠিক হবে না। রিনি চলে যাওয়ার জন্য পিছন ঘুরতে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর যেটা করলো তার জন্য অনন্যা মোটেই প্রস্তুত ছিল না। খাটের ওপর রাখা অনন্যার ব্যাগটাকে নিয়ে বলল, ওয়াও, নাইস ব্যাগ। ডিজাইনার? অবশ্য তোমার আর তোমার জামা কাপড়ের যে ছিঁড়ি দেখছি তাতে ফেকই হবে, বাট হ্যাঁ ভালো। কি আছে দেখি। এই এই তোমরা কি করছো? কি হলো কি? আমার জিনিসগুলো এদিক ওদিক ফেলছো কেন? থামো তোমরা, হাত দিও না, হাত দিও না ওগুলোতে। আমার ওগুলো লাগবে না, আমার শুধু ব্যাগটা চাই। ওই ব্যাগটা কিন্তু আমার ছিল, আমার পছন্দ হয়েছে, এখন এটা আমার। ব্যাগটা আমার ভীষণ প্রিয়, তুমি ওটা নেবে না। অনন্যা ওকে আটকাবে বলে উঠতে যেতেই রিনির সঙ্গীদের মধ্যে দুজন ওকে চেপে ধরল। হাতে ব্যাগটা তুলে নিয়ে অনন্যার দিকে এগিয়ে আসে রিনি। অনন্যার মুখের একদম কাছে মুখটা নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, এই হোস্টেলটা কিন্তু আমার রাজত্ব, আমার যা ইচ্ছা হয় সেটাই, আমি যেটা বলি সেটাই নিও। আর হ্যাঁ, এই ধরনের সস্তা প্রতিবাদ কিন্তু আমি পছন্দ করি। আজ প্রথম দিন তাই কিছু বলা হলো না, কিন্তু মাথায় রাখতে হবে কেমন, এখানে থ্রেড কালচারটাই চলে। অনন্যার চোখ ফেটে জল আসছিল, কিন্তু নিজেকে সামলে নেয় ও। যাবার আগে রিনি বলে, এই কথাটা ওয়ার্ডেন ম্যাম বা অন্য কেউ যেন কোনোভাবেই না জানতে পারে। জানলে কিন্তু জানলে সোজা চিলে কোঠায় তৃষার ভূতের হাতে হেনস্থ হতে হবে তখন। এই এক মিনিট, ও তো নতুন এসেছে, তৃষার কথাটা তো জানে না। এই জিনিয়া, ওকে বলে দে। রিনির আদেশ পেয়ে জিনিয়া যেন নিজেকে কৃতার্থ মনে করল।
ও বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, ওই যে চিলেকোঠার ঘর, ওখানে কেউ যায় না, কারণ ওখানে তৃষাকে আটকে রাখা হয়েছিল। সবাই বলে ওখানে ওর ভূত রয়েছে, আর কেউ ওখানে গেলে তাকে ছাড়ে না তৃষা। শেষ যাকে আমরা ওখানে আটকে রেখেছিলাম তার ভয় পেয়ে এমন অবস্থা হয়েছিল না, কি বলবো, বেচারিকে হস্টেল, ইঞ্জিনিয়ারিং সব ছেড়ে দিতে হলো। তাই ওই চিলেকোঠার ঘরে যেন না যেতে হয়, আমাদের কথা শুনে চলবে, আর কাউকে কোনো কিছু বলা যাবে না। এই চল তোরা। ব্যাগটা ম্যাম, আসতে পারি? কে? হ্যাঁ, এসো এসো এসো। তোমার নাম অনন্যা তো? ওয়েলকাম টু আওয়ার কলেজ অ্যান্ড হস্টেল। কেমন লাগছে বলো তোমার? বাড়ি ছেড়ে এর আগে কখনো একা থেকেছো? না থাকলে একটু অসুবিধা হয়তো হবে। ম্যাম, আসলে আমি একটা কমপ্লেন করতে এসেছি। কমপ্লেন? প্রথম দিনেই? বলো, কি বলতে এসেছো? ম্যাম, রিনি বলে যে মেয়েটি আছে না, এবং তার সঙ্গে আরো 3 জন যারা আছে, ওরা আমার রুমে ঢুকে। ব্যাস ব্যাস, প্রথম দিন এসেই এত কমপ্লেন করো না। সবার সাথে মিলেমিশে থাকো, অন্য সকলের মতো, ঠিক আছে? এখন যাও। কি হলো, দাঁড়িয়ে দেখছো কি? আচ্ছা, ঠিক আছে। অবাক হয়ে ঘরে ফিরে আসে অনন্যা। ওয়ার্ডেন ম্যামের এই অদ্ভুত ব্যবহারের কারণ তখনও বুঝতে পারেনি, কিন্তু কয়েক ঘন্টা পরে সেদিন সন্ধেবেলাতেই জানতে পেরেছিল। ওর ঘরের দরজায় অধৈর্য ধাক্কা শুনেই বুঝতে পেরেছিল রিনিরা এসেছে। ঠিকই তাই, দরজা খুলতেই ওর উপর ঝাঁপিয়ে পড়ার মতো ওর সাঙ্গপাঙ্গদের নিয়ে ঢুকে পড়ল রিনি। বলল, আমাকে কিন্তু দোষ দিতে পারবি না, বারণ করা সত্ত্বেও আমার নামে ওয়ার্ডেনের কাছে লাগাতে যাওয়ার শাস্তি কিন্তু তোকে আমি আগেই বলে রেখেছিলাম। এখন তৃষার প্রেতাত্মা তোর সাথে কি করে সেটাই দেখ। এই বাঁধোকে। এত বড় সাহস! হ্যাঁ, রিনির কথা শুনলি না? ধর ধর ধর, ওকে ধর। একদম চল তো, হাতটা বাঁধতো। হ্যাঁ, তো পিছনে দেখ, আমি বলছি টাইট করে বাঁধবি। একদম একদম। ছাড়ো, মানে ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। কেন ধরছো আমাকে? ছাড়ো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই মুখটা ওর মুখটা বাঁধতো। অনন্যাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওরা ওকে জোর করে ধরে টেনে নিয়ে চলল। অনন্যা একবার চিৎকার করার চেষ্টা করেছিল, লাভ হয়নি। ওরা ওকে টেনে নিয়ে আসে চিলেকোঠার ঘরে, ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কি করবে কিছুতেই বুঝতে পারে না অনন্যা। কতক্ষণ সময় পেরিয়ে গেছে তার হিসেব করার ক্ষমতা ওর নেই। আচ্ছা, ভোর হয়ে গেছে কি? তাহলে কোনো আলো রেখা তো ও দেখতে পাচ্ছে না। এই চিলেকোঠার ঘর থেকে চেঁচালেও কেউ শুনতে পাবে না। ওয়ার্ডেন ম্যামের ঘর একতলায়, একেবারে উল্টো দিকের কোণায়। সুপারিনটেন্ডেন্ট স্যারের ঘর হোস্টেলের বাইরের দরজার পাশে, সেটা এখান থেকে আরও অনেকটা দূরে। আর চিৎকার করলে ওর নিজের সহপাঠীরা যারা দোতলায় আছে তারা শুনতে পাবে হয়তো, কিন্তু অনন্যা জানে যে রিনি বা ওর চেলা চামুন্ডাদের ভয় কেউ এগিয়ে আসবে না। কতক্ষণ ওকে ওখানে এইভাবে বন্দি থাকতে হবে? ওর কি কান্না পাচ্ছে? চট করে চোখের জল মুছে নেওয়ার চেষ্টা করে অনন্যা। কষ্টটা গলার কাছে দলা পাকিয়ে আসে। অনন্যা কষ্টের অনুভূতি কম করতে নিজের চোখ বুজে নেয়। হঠাৎ ঘাড়ের কাছটাতে যেন একটা স্পর্শ অনুভব করে অনন্যা, একটা প্রচণ্ড ঠান্ডা হিম শীতল স্পর্শ।
মনে হলো যেন ওর শিরদাঁড়া বেয়ে নেমে গেল একটা শীতল স্রোত। বলতে গিয়ে একটু যেন ভয় গলা কেঁপে গেল অনন্যার। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। ঘুটঘুটে অন্ধকার ওই চিলেকোঠার ঘরের মধ্যে নৈশব্দ ক্রমে চেপে বসতে থাকলো অনন্যার বুকের উপর। এই শব্দহীন বন্ধ ঘরে যখন ওর মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ঠিক তখনই ও শুনতে পেল এই ছোট্ট ঘরে, যেখানে সে ছাড়া আর কোনো মানুষ নেই, স্পষ্ট একটা গলার শব্দ। জোর করে আটকে রেখেছে তোমায়। এই ছোট্ট চিলেকোঠার ঘরে তো ও ছাড়া আর কেউ নেই। তবে কি তৃষার আত্মার যে গল্পটা আরও বলেছিল সেটা সত্যি? চারদিকে ঘুরে তাকিয়েও ঠাহর করার চেষ্টা করে শব্দটা কোন দিক দিয়ে এলো। চোখ যায় ঘরের যে কোণটাতে নিকষ কালো অন্ধকার জমাট বেঁধে রয়েছে সেই দিকে। আবছা দেখা যায় মেয়েটাকে। এক ঝলকে ওরই বয়সী মনে হলো। তোমাকে জোর করে আটকে রেখেছে ওরা, তাই না? কিন্তু ঠিক তখনই ওর আবার মনে পড়ে এই ঘরে ও ছাড়া আর তো কারো থাকার কথা নয়। সামনে তাকিয়ে দেখে মেয়েটা যেন হাওয়ায় ভেসে এগিয়ে আসছে ওর দিকে। হঠাৎ ভীষণ ভয় করতে থাকে অনন্যার। ও বুঝতে পারে ওর গলা শুকিয়ে এসেছে, শরীরের রোমগুলো খাড়া হয়ে গেছে। মেয়েটি একেবারে অনন্যার কাছাকাছি এসে পড়ে। ওর স্পর্শ নিজের মধ্যে অনুভব করতে পারে অনন্যা, কিন্তু সেই স্পর্শে উষ্ণতা নেই, বরফের মতো ঠান্ডা শীতল ছোঁয়া। ওর চোখের মধ্যে যেন এক অদ্ভুত মাদকতা। মুহূর্তে চোখ নামিয়ে নেয় অনন্যা। এর কথাই কি বলেছিল রেনিরা আর জিনিয়ারা? তাহলে ওর কথা শুনে ওকে দেখার আগে ও যেরকম ভয় পাচ্ছিল, ওকে দেখার পর তেমন ভয় লাগছে না কেন? অনন্যা বুঝতে পারে না। আমি তৃষা, তোমাকে নিশ্চয় আমার কথা বলেছে ওরা। অনন্যার মনে হলো স্পর্শের উষ্ণতার অভাব যেন কণ্ঠস্বর দিয়ে পূরণ করে দিল তৃষা। ও নিজের ভয় পেরিয়ে চোখ তুলে তাকালো তৃষার মুখের দিকে। প্রেতাত্মা শব্দটা শুনলেই যেরকম ভয় লাগে, কই তৃষাকে দেখে তো তেমন কিছুই মনে হলো না। বরং দেখল তার সামনে দাঁড়িয়ে তারই বয়সী একটি মিষ্টি মেয়ে, মুখে স্মিত হাসি। তোমার কি এখনো ভয় করছে? আচ্ছা, তোমার নাম কি? মুখে না বললেও অনন্যা বুঝতে পারে তার ভয় এখন অনেক কম করছে। ঠোঁটে হাসি আনার চেষ্টা করে ও পাশে মাথা হেলায়। কি বলেছে ওরা তোমাকে আমার ব্যাপারে? ভূত, প্রেতাত্মা? আচ্ছা অনন্যা, ভূত মানে কি খারাপ? প্রেতাত্মা মানে কি তোমার ক্ষতি করবে? আচ্ছা, আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি তোমার ক্ষতি করব? তৃষার মুখে যেন একটা বেদনার ছায়া পড়তে দেখে অনন্যা। কি উত্তর দেবে বুঝতে পারেন অনন্যা। রিনিরা তো তবে ঠিকই বলেছিল, এখনো সে এই অন্ধকার ঘরে বন্দি এমন একজনের সঙ্গে যে নিজে স্বীকার করছে যে সে মানুষ নয়, ভূত, প্রেতাত্মা। প্রেতাত্মা মানেই তাকে খারাপ হতে হবে অনন্যা? সে মানুষ নয় বলে সে ক্ষতি করবে? না, তেমন কিছু নয়, কিন্তু কিন্তু তুমি ঠিক নিশ্চিত হতে পারছো না, তাই তো? তৃষা এগিয়ে আসে, হাত রাখে অনন্যার কাঁধে। অদ্ভুত লাগে অনন্যার। শরীরে যেন একটা শীতল শিহরণ খেলে যায়। আচ্ছা অনন্যা, ওই রিনি, অঙ্কিতা, জিনিয়া ওরা তো ভূত নয় বা প্রেতাত্মাও নয়, তাই না? কিন্তু ওরা কি তোমার ক্ষতি করেনি? আসলে জানো তো, মৃত্যুটা কেবল একটা দরজা ছাড়া আর কিছু নয়। এপার আর ওপার আত্মা তো একই থাকে। যে এপারে খারাপ নয়
সে ওপারে খারাপ হয়ে যাবে। অনন্যার লজ্জা লাগে। ও কি বলবে কথা খুঁজে পায় না। শেষে বলে, আমি কিন্তু তোমাকে খারাপ মনে করিনি তৃষা। তৃষা যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর অনন্যার চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, অনন্যা, আমি তোমাকে সাহায্য করতে চাই, করতে দেবে আমায়? এর আগে ওরা র্যাগিং করেছে। অনন্যার চেয়ে বেশি আত্মবিশ্বাসী মেয়েকে ওরা দেখেছে ওই চিলেকোঠার ঘরে ভেঙে পড়তে। আর ওদের যখন পাঠিয়েছে ওখানে, তখন রাতের অনেকটা সময় ওরা নিজেরা কাটাতো মজা করতে করতে। কারণ ওই চিলেকোঠার ঘরে যেই ঢুকতো তার চিৎকার শুরু হয়ে যেত মাঝরাতের আগে থেকেই, আর ভীষণ মজা পেত। কিন্তু কাল সেসব কিছুই হয়নি। কাল অনন্যাকে ঘরে আটকে দিয়ে আসার পর রাতের খাবার খেয়ে ওরা সবাই একসাথে রিনির ঘরে বসে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন অনন্যার চিৎকার শুনতে পাবে। ঘড়ির কাঁটা ক্রমাগত ঘুরতে থাকলেও ওদের সেই আশা পূর্ণ হয়নি। অনেক রাত্রি পর্যন্ত জেগেও কারো গলার আওয়াজ একবারের জন্য শুনতে পায়নি ওরা। এর ফলে জিনিয়া, পায়েল আর অঙ্কিতা কেবলমাত্র অবাক হয়েছে। কিন্তু সময় যত পেরিয়েছে উৎকণ্ঠা বেড়েছে রিনির। রাত যখন ঠিক 2টো, পায়েল বলল, রিনি, একবার গিয়ে দেখে আসবে? কি ব্যাপার অনন্যার? কোনো সাড়া নেই, শব্দ নেই। ও কি ভয় পেতেও ভুলে গেছে? না না, এখন যাওয়ার দরকার নেই। কি বলিস রিনি? রিনি জানতো ও যেতে বারণ করলে হয়তো ওদের মনে হবে ও ভয় পেয়েছে। তবু অতিরিক্ত সাহস দেখানোর ইচ্ছা ওর হলো না। ও জানে না ওখানে কি হচ্ছে, কেন অনন্যা এখনো ভয় পেয়ে চিৎকার করছে না, বিশেষত যেখানে আর কয়েক ঘন্টা পরেই ওরা যাবেই অনন্যার কি হলো তা দেখতে। পরের দিন সকালটা স্বাভাবিকভাবেই ঠিক প্রত্যাশা মতো শুরু হলো না রিনি এবং ওর সঙ্গীদের। সেদিন অনন্যাকে চিলেকোঠার ঘরে বন্ধ করে রিনি জিনিয়া অঙ্কিতাদের সঙ্গে নিচে নেমে এসেছিল। নিজেদের মধ্যেই হাসাহাসি করছিল ওরা। কিরে, চ্যালেঞ্জ নিবি? আমি বলছি এ কিন্তু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তোরা মজা করছিস, আমার কিন্তু সত্যি চিন্তা হচ্ছে। সে কি? কেন? কিসের চিন্তা? এর আগেরগুলো ভয় পেয়েছিল, বড় জোর অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার ভয় হচ্ছে এই না ভয় পেয়ে মরেই যায়, তাই তো? সামান্য হেসেছিল রিনি। মনের মধ্যে সেই ভয় নেই। চিলেকোঠার ঘরের দরজাটা খুলল রিনি। খুব বেশি ব্যবহার হয় না বলেই ছিটকিনিতে বেশ জং ধরে গেছে। সেটা খুলতে গিয়ে যেরকম আওয়াজ হলো, ভোরের আলোতেও একটু চমকে উঠল রিনি। নিজের হাতে দরজাটা খুলতে আজ যেন ঠিক সাহস হচ্ছিল না ওর। কিন্তু ও জানে অন্যরা, মানে অঙ্কিতা, জিনিয়া এবং পায়েল, এরা সবাই ওকে ওদের চেয়ে বেশ খানিকটা উঁচু চোখেই দেখে। তা সত্ত্বেও ও যদি এইটুকু না করে তাহলে ওদের ওপর ওর যে কর্তৃত্ব তা অনেকটাই ধাক্কা খাবে। তাই নিঃশ্বাস বন্ধ করে চিলেকোঠার ঘরের দরজাটায় ঠেলা দিল রিনি। জানলা বন্ধ। এই দিনের বেলাতেও আলো ঠিকভাবে ঢুকছে না। ভিতরটা ছায়ান্ধকার হয়ে রয়েছে। চোখ সয়ে নিতে একটু সময় লাগে। হঠাৎ করে তাকিয়ে এক মুহূর্ত কোথাও অনন্যাকে দেখতে না পেয়ে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কিন্তু তখনই অঙ্কিতা প্রায় চিৎকার করে উঠল, এই রিনি, ও ওইভাবে পড়ে আছে কেন? ও কি মরে গেল? অঙ্কিতা যেদিকে তাকিয়ে কথাটা বলল, সেদিকে তাকিয়ে রিনি দেখল ঘরের বন্ধ থাকা জানলাটা ঠিক নিচে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রয়েছে, নাকি পড়ে রয়েছে অনন্যা। হেই,
ওকে ডেকে তোল। রিনি বুঝতে পারে ওর উৎকণ্ঠার ছাপ স্পষ্ট শোনা গেল ওর গলার স্বরে। রিনি বলতেই জিনিয়া তাড়াতাড়ি ছুটে গিয়ে ওকে পা দিয়ে একটা ধাক্কা দিল। এই অনন্যা, কি রে, ওঠ, আরে উঠবি তো। অনন্যার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। জিনিয়া আর একবার ধাক্কা দেওয়ার পর অনন্যা একটু নড়ে উঠতে সবাই স্বস্তি অনুভব করল। কিন্তু তখনও রিনির অবাক হওয়া আরও বাকি। অনন্যা একবার পাশ ফিরল, তারপর চোখ খুলে ওদের দিকে তাকিয়ে উঠে বসল। ও তোমরা, গুড মর্নিং বলে হেঁটে চিলেকোঠার থেকে নেমে চলে গেল। জিনিয়া, পায়েল, অঙ্কিতাদের একে অপরের মুখের দিকে তাকানো ছাড়া আর কোনো কিছু করার ছিল না। যা বাবা, এটা কি হলো? ও কি একদম পুরো পাগল হয়ে গেল? সেরকমই মনে হচ্ছে, নয়তো দেখলি মুখে চোখে ভয়ের কোনো ছাপই দেখা গেল না। এই ঘরে রাত কাটিয়ে একেবারে যে ভয় পাবে না, এটা তো হতে পারে না, তাই না? রিনি বুঝতে পারল অঙ্কিতার প্রশ্নটা তার প্রতি, কিন্তু ওর এখন এই প্রশ্নের উত্তর দিতে একেবারে ইচ্ছা করছিল না। অনন্যা এই ঘর থেকে যাওয়ার পথে ওদের সবার দিকে তাকিয়ে একবার হেসে গেছে। ওর সেই হাসিটা ওর চোখের দৃষ্টিতে ওরা কেউ দেখেনি, কিন্তু রিনি দেখেছে। আর এই অনন্যাকে দেখে ওর মোটেই ভালো লাগেনি। অনন্যা হোস্টেলে আসার পর থেকে ওকে যেমন দেখেছে তার সঙ্গে এই অনন্যার, এই মুহূর্তের অনন্যার কোনো মিল নেই। ওর হাঁটার ধরন, কথা বলার ধরন বদলে গেছে। ওই চিলেকোঠার ঘরে রাত কাটিয়ে সেটা কি করে হলো, সেই প্রশ্ন ক্রমাগত ঘুরতে থাকে রিনির মনের মধ্যে। চিলেকোঠার ঘরটার যথেষ্ট বদনাম আছে এই হোস্টেলের আবাসিকদের মধ্যে। রিনি এখানে আসার আগেই র্যাগিংয়ের সর্বোচ্চ শাস্তি হিসেবে ওর সিনিয়ররা ওই ঘরটা ব্যবহার করেছে। রিনি নিজেও এর আগে 5 জনকে শাস্তি দিয়েছে এবং ওই ঘরে পাঠিয়েছে রাত কাটাতে। তার মধ্যে 3 জন প্রচণ্ড ভয় পেয়ে বসে নিঃশব্দে কাঁদছিল, আর 2 জন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। 5 জনই ওই ঘর থেকে বেরোনোর পর ধুম জ্বরে পড়ে ভুল বকেছিল। তাতেই ওই ঘরের আবাসিক প্রেতাত্মা, সে তৃষা হোক বা যেই হোক, তার ওপর ভরসা জন্মেছিল রিনির। কিন্তু এইবারে অনন্যার ক্ষেত্রে সেই প্রেতাত্মাই তাকে হতাশ করেছে। ওর মনে প্রশ্ন জাগছে, সেই প্রেতাত্মা এখনো আছে ওই চিলেকোঠার ঘরে? কখনো ছিল, নাকি প্রেতাত্মার গল্পটা নিছকই গল্প? সেই গল্প শুনেই ভয় পেয়েছিল সবাই, তাই রাত্রে ওই ঘরে থাকার সময় ভয় পেয়েছিল। কিন্তু অনন্যার ক্ষেত্রে তো তা হলো না। অনন্যাকেও তো তারা তৃষার প্রেতাত্মার কথা বলেছিল, আটকে রেখেছিল ওকে ওই অন্ধকার ঘরে। সারা রাত ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রেখেছিল। তবু অনন্যাকে দেখে একবারও মনে হলো না সারা রাত কোনো রকম ভয় ওকে এক মুহূর্তের জন্য স্পর্শ করেছে বলে। কি করে সম্ভব হলো এটা? রিনি মনে মনে সেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকলো ক্রমাগত, কিন্তু তল পায় না কিছুতেই। নিজেকে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয় অনন্যার, অনেক বেশি পরিণত লাগে। ও নিজেই বুঝতে পারছে ওর চাল চলন, ওর কথাবার্তায় অনেক বদল এসেছে। অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে সব কিছুতেই। সহজেই বুঝতে পারছে ওর নিজের মধ্যে এই পরিবর্তন শুধুমাত্র নিজের ভিতরেই আবদ্ধ নয়, বাইরে থেকেও সবাই বুঝতে পারছে যে ওর মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটেছে। শুনছিলেন চিলেকোঠার মৃত্যুছাপ গল্পের প্রথম পর্ব, থ্রেট কালচার। লেখক দীপাঞ্জন মুখার্জি, গল্প পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি, গল্প পাঠে দেবাদিত্য মুখোপাধ্যায়, অনন্যার ভূমিকায় অনন্যা তিওয়ারি, তৃষার ভূমিকায় ঐশিকী রায়, রিনির ভূমিকায় রুক্মিণী বাগচি, জিনিয়ার ভূমিকায় রাইমা ঘোষ, অঙ্কিতার ভূমিকায়
প্রীতি সূত্রধর ও পায়েলের ভূমিকায় স্বর্ণদীপা মণ্ডল, ওয়ার্ডেন ম্যামের ভূমিকায় আমি শ্রীলেখা নাথ, সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইন অমিতেশ চ্যাটার্জি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।